ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই বলছেন সার্জিস। নির্বাচনের জিকির শুনাইয়া লাভ নেই, আমরা রক্ত দিতে শিখে গেছি। জানাবো ছাতকে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি। জানাবো দেশ টুকরো করার সংস্কারও কি মানতে হবে বিএনপিকে, সংস্কারের কথা বলে ভোটের অধিকার আটকে রাখা অযৌক্তিক। এবং সর্বশেষ জানাবো চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই বলছেন সার্জিস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। ফেসবুকে দেওয়া পোস্টে সার্জিস লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়নে বাথুয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ডক্টর ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ইউনূস 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণায় প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেসেনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। নির্বাচনের জিকির শুনাইয়া লাভ নেই, আমরা রক্ত দিতে শিখে গেছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন বলেছেন, নির্বাচনের জিকির শুনাইয়া লাভ নেই, আমরা রক্ত দিতে শিখে গেছি। যে জাতি একবার রক্ত দিতে শিখে গেছে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না, আগামীতে আমাদের কেউ দমাইয়া রাখতে পারবে না। তিনি বলেন, আমি সেনাবাগের সন্তান, গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা চোখের সামনে যাত্রাবাড়িতে 30 থেকে 40 জনকে শহীদ হতে দেখেছি। অসংখ্য মানুষকে আমরা ডানে বামে সামনে পেছনে আহত হতে দেখেছি। হয়তো সেই আন্দোলনে আমি নিজেও বুলেট বিদ্ধ হয়ে শহীদ হতে পারতাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি এখন বোনাস লাইফে আছি। সুতরাং যারা বোনাস লাইফে আছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। তিনি বলেন, আমাদের এমনও বলা হয়েছে সেনাবাগে ঢুকতে দেওয়া হবে না। আমি সেনাবাগে এসেছি এবং সেনাবাগে বারবার আসবো। নতুন করে বাংলাদেশকে নব্য ফ্যাসিস্টদের হাতে দেওয়া হবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, বয়সে কম হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন অনেক দূর। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা বাংলাদেশ বিনির্মাণ করব। আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে 2000 শহীদের আকাঙ্ক্ষা সামনে রেখে। নিজামউদ্দিন বলেন, শুধুমাত্র ভোটের জন্য এই অভ্যুত্থান হয়নি, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য 2000 শহীদ জীবন দেয়নি। যারা ভোট নির্বাচন করে জিকির করতেছেন তাদেরকে বলে দিতে চাই, গত 15 বছর ভোটের জন্য কেন হাসিনার পতন ঘটাতে পারলেন না, কেন গত 15 বছর 3টা ইলেকশন থামাতে পারলেন না, কেন 28 অক্টোবর ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক নিয়ে 10 মিনিট রাস্তায় স্থায়ী হতে পারলেন না। ছাতকে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি। ছাতকে সন্ত্রাসী হামলায় ঘটনায় নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি। এই নিয়ে গ্রামবাসী দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা নিজামউদ্দিন কাঞ্চনপুরের বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক খান। মৈশাপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার পথে গ্রামের উত্তর পাশে কালভার্টে পৌঁছা মাত্র আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এই সময় মসজিদে এশার নামাজে যাওয়ার সময় গ্রামের ছদ্দি মিয়া নামক একজন মুসল্লি তাকে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের আজম খানের ছেলে সাদিক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। এই ঘটনা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে টানাটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গভীর রাত 3টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রামের দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে আহত স্বেচ্ছাসেবক দলের নেতাদের দেখতে রাতে হাসপাতালে ছুটে যান বিএনপি কার্যকর নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। মিজান সহ বিএনপির একাধিক নেতা তার এই হামলার নিন্দা জানিয়ে দ্রুত ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি জানান। দেশ টুকরো করার সংস্কারও কি মানতে হবে বিএনপিকে, সংস্কারের কথা বলে ভোটের অধিকার আটকে রাখা অযৌক্তিক। বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি নুরুল ইসলাম মনি বলেছেন, সংস্কার কমিশনগুলোর কথা প্রস্তাবের মধ্যে এমন সংস্কারের কথা বলা আছে যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। সেক্ষেত্রে বিএনপি দ্বিমত করবে, সেটাই তো স্বাভাবিক।
এমন তো নয় যে দেশটা টুকরো টুকরো করে যাওয়ার মতো সংস্কার প্রস্তাবও মেনে নিতে হবে বিএনপিকে। সংস্কার প্রশ্নে বেশ কিছু বিষয়ে দ্বিমতের কথা বলছে বিএনপি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নুর ইসলাম মনি, সংস্কার যেসব প্রস্তাব করা হয়েছে তার মধ্যে আমি তেমন কোনো নতুনত্ব দেখছি না, বরং কিছু কিছু ক্ষেত্রে বালিখিল্য মনে হচ্ছে। দেশের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13 জুলাই দিয়ে রেখেছে। আপনি ভাবুন, একজন তারেক রহমান, যার এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, তিনি নিজেই বলছেন যে কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, অর্থাৎ তিনি নিজেই নিজের ক্ষমতাকে সীমিত করে ফেলছেন। এত বছরে আমরা কিসের বিরুদ্ধে লড়ছি? দুর্নীতি, সন্ত্রাসের, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে। এসবে আওয়ামী লীগ করতে পেরেছিল তাদের একনায়কতান্ত্রিক স্বৈরশাসনের সুবাদে। আর যদি নিয়ম থাকতো যে শেখ হাসিনা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে হয়তো দেশে এমন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতো না। তাছাড়া তারেক রহমানের এই সংস্কার প্রস্তাব কেবল আমাদের দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটা রোল মডেল। অথচ দেখুন, অন্তর্বর্তী সরকারের করা কমিশনগুলো থেকে এখন এমন প্রস্তাব এসেছে যাতে দেশকে 4টি প্রদেশে বিভক্ত করার কথা বলা হয়েছে। চিরঞ্জন সুতার মতো মনে হচ্ছে। চিত্তরঞ্জন সুতারের কথা মনে আছে? 75-এর ভারতে পালিয়ে যাওয়ার পর সে খুলনা, যশোর, সুন্দরবন সহ বিশাল একটি এলাকা নিয়ে আলাদা রাষ্ট্র করার ষড়যন্ত্র করেছিল। মাঝে মধ্যে শুনি দিনাজপুর, কুড়িগ্রাম, আগরতলা সংলগ্ন সিলেট এলাকা, ফেনী আর পার্বত্য চট্টগ্রামকে ঘিরে আলাদা রাষ্ট্র করার ষড়যন্ত্রের কথা। এই 4 খণ্ড প্রদেশ আর এসব দাবি যদি এই 100-তে মেলানো হয়, তাহলে ভেবে দেখুন সেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম ঝুঁকি কিনা। এখন এই সংস্কার প্রস্তাব মেনে নিতে হবে বিএনপিকে। তারেক রহমানের দেওয়া সংস্কারের প্রস্তাবেই তো গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে প্রস্তাবনা দেওয়া আছে। তিনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন, আর্টিকেল 70 তুলে দেওয়ার কথা বলেছেন, যাতে একজন সংসদ সদস্য সরকার পরিবর্তন ছাড়া অন্য যে কোনো ইস্যুতে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। আমেরিকায়ও এই বিধান রয়েছে। রিপাবলিকান দলের রাষ্ট্রপতি প্রার্থী জন মাইকে কেনে সংসদে তার দলের বিরুদ্ধে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা কেয়ার বিলের পক্ষে ভোট দিয়েছিলেন, যে কারণে আজও সেখানকার 3.5 কোটি মানুষ চিকিৎসা সুবিধা পাচ্ছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ পুনর্গঠন প্রশ্নে জাতীয় সরকার গঠনের প্রস্তাবও দিয়ে রেখেছেন, যাতে আমরা সবাই মিলে ধ্বংসপ্রায় দেশকে নতুন করে গড়তে পারি। সংস্কার বলতে যদি গণতন্ত্র আর দেশকে ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা থাকে, তাহলে বিএনপি মানবে না, সেটাই তো স্বাভাবিক। অন্তর্বর্তী সরকার চাইছে সংস্কার শেষ করে নির্বাচন করতে, আর বিএনপি দাবি দ্রুত নির্বাচন। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? নুর ইসলাম মনি, 1991 সালে আমরা প্রথম অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা পেয়েছি। তখন কি হয়েছিল? সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন মাত্র 3 মাসে নির্বাচন সম্পন্ন করেছিলেন। গত 16 বছর বাংলাদেশের মানুষ অত্যাচার, নির্যাতনকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থান, পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা। 2008 থেকে 2024 দীর্ঘ এই সময় আন্দোলনের মূল ইস্যু ছিল গণতন্ত্র ফিরে পাওয়া। সাধারণ মানুষের কোনো ভোটাধিকার ছিল না। রাতের ভোট, কাল্পনিক ভোট বানানো ভোট আর ভোট ডাকাতি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে পাওয়ার জন্যই তো এতগুলো বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে আন্দোলন করেছে মানুষ। গুম ও খুনের শিকার হয়েছে হাজার হাজার জনতা। আয়নাঘরে অন্ধকারে জীবন দিতে হয়েছে অনেককে। অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আমি তথা আমার দল সংস্কারের বিরুদ্ধে নয়, আবার সংস্কারের কথা বলে মানুষের ভোটের অধিকার অনির্দিষ্টকাল আটকে রাখাও অযৌক্তিক। দেশের মানুষ চায় তাদের ভোট নির্বাচিত সরকার। সংস্কার আমরাও চাই। নিরপেক্ষ নির্বাচন করতে যতটুকু সংস্কার দরকার সেটুকু করে নির্বাচন দিক বর্তমান সরকার। নিজেদের সুবিধার জন্য 130টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে ফ্যাসিস্ট আমলে। নির্বাচন কমিশনকে করে রাখা হয়েছে ছোট জগন্নাথ। আমলাতন্ত্রের এমন ভাবে সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারুক বা না পারুক, কিন্তু ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার এসব জায়গায় সংস্কার করুক। আর্টিকেল 126-এর সংস্কার হোক। নির্বাচনকারী সরকার, কর্মকর্তা, কর্মচারী কার্যকরভাবে রাখা হোক ইসির অধীনে। নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করতে যা যা সংস্কার করা দরকার তাই করুক বর্তমান সরকার। এসবে তো আপত্তি নেই। 16 বছর ভোট দিতে না পারা মানুষ উন্মুখ হয়ে আছে একটি নির্বাচনের জন্য। সবাই চায় তাদের পছন্দের কাউকে জনপ্রতিনিধি করার মাধ্যমে দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। বিএনপি কেবল জনগণের সেই চাওয়া তুলে ধরেছে। দেশের বৃহত্তম দল বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করে, তারা জনগণের কথা বলবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি বর্তমান সরকার উচিত হবে বিএনপি তথা জনগণের এই দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত নির্বাচন দেওয়া, নয়তো আবার নির্বাচনের এক দফা দাবি নিয়ে আন্দোলনে নামতে হবে বিএনপিকে। নির্বাচন বিলম্বিত হলে কি কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? নুর ইসলাম মনি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য দিয়েই এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে চাই। একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, 150 কোটি মানুষের দেশ ভারত, এমন একজন খুঁজে পাওয়া যাবে না যিনি তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার মতো কোনো কাজ করবেন। অথচ মাত্র 18 কোটি মানুষের এই দেশে এমন অনেককে পাওয়া যাবে যারা ব্যক্তি স্বার্থের জন্য দেশ বেছে দিতেও দ্বিধা করবে না। আমার ভয়টাও এখানেই। নির্বাচিত সরকার না থাকায় দেশে মব জাস্টিস নামে বিচারহীনতার যে সংস্কৃতি আমরা দেখছি, এটা কি সাধারণ মানুষ করছে? গভীরভাবে বিশ্লেষণ করে দেখবেন সেখানেও এর নেপথ্যে রয়েছে এই দেশ বেচা কিটগুলো।
ছিনতাই ডাকাতি সহ যা যা হচ্ছে তার নেপথ্যে রয়েছে গণঅভ্যুত্থান অর্জিত বিজয়ের নেশা তো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। আর সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। সেনাপ্রধান যিনি আন্দোলনে জনতার পক্ষে ছিলেন, তিনি 18 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলছেন। তাকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। এমন নজির পৃথিবীর কোথাও কি আছে যে ক্ষমতা পাওয়ার সুযোগ পেয়েও একজন সেনাপ্রধান তা দখলের চিন্তা না করে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ভাবছেন? তাকে নিয়ে টানা হেঁচড়া হলো, এসব কিসের আলামত? বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরবের, অহংকারের। সেনাবাহিনী ধ্বংস হওয়া মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া। এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই তো পিলখানার ট্রাজেডির নামে ষড়যন্ত্র করে 57 জন চৌখস সেনা কর্মকর্তা হত্যা করতে ভারত। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো গেলেই জুলাইয়ের গণঅভ্যুত্থান অর্জিত ফ্যাসিমুক্ত বাংলাদেশকে আবারও ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে বলে ষড়যন্ত্র জাল বোনা হচ্ছে। একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে আছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, তখন আর এইসব ষড়যন্ত্রের কোনো কাজে আসবে না। বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন এবং দেশের সত্যিকারের অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের ক্ষমতায় আসা প্রয়োজন। নইলে এদেশকে দাস বানিয়ে রাখার ভারতীয় ষড়যন্ত্র তা ঠেকানো মুশকিল হয়ে যাবে। নইলে এদেশকে দাস বানিয়ে রাখার ভারতীয় ষড়যন্ত্র তা ঠেকানো মুশকিল হয়ে পড়বে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।